এরিস অত্যন্ত দ্রুততার সাথে পকেট থেকে পিস্তল বের করে সোজা নাহিয়ান খানের কপালে ঠেকালো। প্রচণ্ড রাগে গজগজ করছে সে। নাহিয়ান খান তাতে ভ্রুক্ষেপ করলেন না। ছেলেকে জ্বালিয়ে দিতে পেরেছেন, এতেই তিনি সফল। মুখে তার বিদ্রুপাত্মক হাসি। এরিস রাগে কাঁপতে কাঁপতে পিস্তলটা নামিয়ে আনলো। তারপর গটগট করে রুফটপ থেকে ছুটে নিচে চলে গেল। নাহিয়ান খান একটা শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বললেন, বিয়ে তো তুমি করে নিয়েছো এরিস, কিন্তু এই বিয়ে কতদিন পর্যন্ত টিকে সেটাও আমি দেখছি। আর ওই মেয়ে একবার আমার হাত থেকে বেঁচে গেলেও এবার আর বাঁচবে না। বলে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে নিলেন নাহিয়ান খান। হন্তদন্ত হয়ে রুমে ছুটে এলো এরিস। ততক্ষণ সে তার ঘুম ভেঙে গেছে। রুমের মধ্যে একটা টেবিলের উপর অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির মাছেদের খেলা দেখছিল সে, আর একটু পর পর খিলখিল করে হাসছিল। ইদানিং এই ভয়পূর্ণ আর অপ্রিয় রুমটাকে মনের অজান্তেই সাজাতে লেগেছে। তাই তো ফিমেল স্টাফদের বলে বলে এরিসের অনুমতি ব্যতীত বিভিন্ন জিনিস দিয়ে ঘরময় সাজাচ্ছে। ব্যালকনিটাও ফুলে ফুলে সাজিয়ে তুলেছে সে। এরিস সে তার হাসি মাখা মুখটিকে কয়েক পলক অবলোকন করল। কিছুক্ষণের মধ্যে তার হৃদয় নরম হয়ে যেতে মস্তিষ্কে পুনরায় হানা দিল নাহিয়ান খানের বলা 6 বছর আগেকার সেই জঘন্য ভিডিওটির কথা। মুহূর্তেই রন্ধ্রে রন্ধ্রে প্রচণ্ড ক্রোধ হানা দিল তার। বুলেট লোডেড পিস্তলের সব কটা গুলি অ্যাকুরিয়ামের উপর শুট করে দিয়ে মুহূর্তেই সেটাকে ঝাঁঝরা করে দিল এরিস। ও একদিকে বিকট শব্দ নিয়ে শখের অ্যাকুরিয়ামটা তছনছ হয়ে যেতেই প্রচণ্ড ভয়ে চোখ মুখ খিচে চিৎকার করে উঠল সে। তার কোমল ক্ষুদ্র শরীরটা অনবরত কাঁপছে। এরিসের দিকে প্রচণ্ড ভীত চোখে তাকানো মাত্রই এরিস তার হাত ধরে শক্ত করে টানতে টানতে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। কি করবেন আমার সাথে? প্লিজ ছাড়ুন আমায়, আমি কিচ্ছু করিনি। দয়া করে আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। সে তার ক্রন্দনরত আকুতি মাখা কথাগুলো শুনেও কোনো রূপ ভাবান্তর হলো না এরিসের মাঝে। সে অবিচল চিত্তে সে তাকে বিশাল বড় বাথরুমের মাঝের বাথটাবের কাছে ছুঁড়ে ফেলল। ফলশ্রুতিতে হাতে পেটে আঘাত লেগে ব্যথায় কোকিয়ে উঠল সে। এরিস তার চুলের মুঠি শক্ত করে ধরে বাথটাবের ভরা পানিতে তার মুখ চেপে ধরে রইল। নিঃশ্বাস নিতে না পারায় প্রচণ্ড ছটফট করতে লাগলো সে। ছাড়া পাওয়ার জন্য অনবরত শরীরটাকে নাড়াচ্ছে সে, কিন্তু এরিসের শক্ত অবিচল বাহুবন্ধনী থেকে কিছুতেই মুক্ত হতে পারছে না সে। অপরদিকে এরিস দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে সে তার মাথা চেপে ধরে সেভাবেই দাঁড়িয়ে রইল। তাকে এই মুহূর্তে প্রচণ্ড হিংস্র লাগছে। সে যেন আজ রক্ত মাংসের গড়া কোনো মানুষ নয়, চিরচরিত ভয়ঙ্কর সেই মাফিয়া বস এরিস। সে তার কষ্ট, অস্ফুট আহাজারি কিংবা হৃদয়ের তাড়নাও তাকে ছুঁতে পারছে না। অনেকক্ষণ পরে সেটা যখন প্রায় নিস্তেজ হয়ে এসেছে, এরিস তখন চুলসহ তার মাথা ছেড়ে দিল। সে তা বাথরুমের ফ্লোরে পড়ে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। ইতোমধ্যে তার চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এরিস হাঁটু ভেঙে তার কাছাকাছি বসল। সে তার মুখখানি এক হাত দিয়ে উঁচিয়ে ধরে নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। সে তার নিষ্প্রাণ দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে রয়েছে। এরিস ধীর গলায় অথচ নির্জীব কণ্ঠে বলতে লাগলো,
যখন অতীতের সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে, তখন ইচ্ছে করে তোমাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা দিয়ে মেরে ফেলি, তারপর নিচে মরে যায়। কিন্তু সেভাবে মারলে তোমায় তিলে তিলে কষ্ট দিয়ে মারার মতো তৃপ্তিটা হয়তো আর পাবো না। যে অপরিসীম কষ্ট আমি এত কাল ধরে ভোগ করে আসছি, সে একই কষ্ট যে তোমাকে আমি দিতে চাই। শ্বেতা কোনো মতে চোখ টান টান করে এরিসের চোখে চোখ রেখে নিদারুণ ভাঙা কণ্ঠে বলতে লাগলো, আমি জানি না বারবার কোন অপরাধের কথা আপনি আমায় বলছেন। আমার জানা মতে আমি কোনো অপরাধ করিনি। যে অভিযোগে অভিযুক্ত করে আপনি আমার শাস্তি দিচ্ছেন, তার যদি কখনো ভুল প্রমাণিত হয়, পারবেন নিজেকে ক্ষমা করতে? পারবেন আমায় আজীবন নিজের কাছে আটকে রাখতে? এরিস সে তার মুখখানা একদম নিজের মুখের কাছাকাছি নিয়ে এসে হিসিয়ে বলল, যদি এমনটা সত্যি কখনো হয়, তখন তোমার সামনে নিজেকে নিজে শাস্তি দেব আমি, অথবা তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নেওয়ার কথা কোনোদিনও ভুলেও চিন্তা করো না। তুমি আজীবন নিজের কাছে আটকে রাখার ক্ষমতা আমি রাখি, সে তুমি চাও বা না চাও। সে তা তাচ্ছিল্য হেসে বলল, আপনি আমায় ভালোবাসেন না মিস্টার এরিস আদ্রিয়ানো? আমি শুধুমাত্র আপনার জেদ অথবা অ্যাডিকশন। আর এই জেদ কিংবা অ্যাডিকশন নিয়ে কেউ কখনো কাউকে আটকে রাখতে পারে না। সে তার এই কথাটা যেন সরাসরি এরিসের বুকে গিয়ে বিঁধল। কয়েক মুহূর্তের জন্য তার বুকটা ভীষণভাবে জ্বলে উঠল। সত্যিই তো শ্বেতা তার অ্যাডিকশন। তাহলে এই নির্মম সত্যটা কেন তাকে এতটা কষ্ট দিচ্ছে? নাকি সে তার কথা পুরোপুরি সঠিক নয়? অ্যাডিকশনের বাহিরেও কি শ্বেতা তার জন্য অন্য কিছু? কি করে এরিস বুঝবে সেটা? তার পাষাণ হৃদয় উত্তর দেয় না। এরিস হঠাৎ সে তার দু বাহু টেনে উঠিয়ে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিয়ে খানিকটা অপ্রকৃত স্থির ন্যায় বিড় করে বলতে লাগলো, তুমি আমার শ্বেতা, শুধু আমার। তুমি আমার ছাড়া অন্য কারো নাও, হতে পারো না, আমি হতে দেব না। মৃত্যু তুমি শুধু আমারই হয়ে থাকবে, থাকতে হবে তোমায়। মৃত্যুর পরেও অনন্তকাল তুমি শুধু আমারই হবে। এই নিয়মের ব্যতিক্রম করতে গেলে আমি সবকিছু ধ্বংস করে দেব। তুমি আমার আসক্তি, ঘোর, জেদ, যা কিছু হও না কেন, তুমি একান্তই এবং শুধুমাত্র আমার। সেটা এরিসের বুকে নিস্তেজ হয়ে পড়ে রইল। ততক্ষণে ভুলবশত এরিসের হাতের চাপে ওভারহেড শাওয়ার অন হয়ে তাদের উপর ঝরঝর করে পানি পড়তে লাগলো। মুহূর্তে কাক ভেজা হয়ে গেল দুজন। দুটি ভেজা সিক্ত দেহ একে অপরের সাথে লেপ্টে রইল। শীতল আবহের মাঝে দুটি মানুষের উত্তপ্ত নিঃশ্বাস প্রকম্পিত করে তুলল নিস্তব্ধ পরিবেশটা। ঘৃণা কিংবা বিতৃষ্ণা তাদের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়াতে পারল না। এরিস ঘোর লাগানো দৃষ্টিতে জিভে টুইটুম্বুর সিক্ত সে তাকে প্রাণ ভরে দেখতে লাগলো। মুহূর্তের মাঝে তার হৃদয়ে উতাল পাতাল ঢেউয়ের সৃষ্টি হলো। তৎক্ষণাৎ আগের সেই ঘটনার কথা মনে আসতেই তার চোয়াল আবারও শক্ত হয়ে এলো। পরনের শার্টটা টেনে টুনে খুলে ফেলল সে। এরপর সে তাকে আরও নিবিড়ভাবে আলিঙ্গন করে তার সম্পূর্ণ শরীরে নিজের দৃঢ় স্পর্শের আধিপত্য চালাতে লাগলো। শীতল পানির সাথে সাথে শক্ত হাতে মুছে দিতে চেষ্টা করলো তার মনে দৃঢ়ভাবে ঝেঁকে বসা সে তার গায়ের পরপুরুষের স্পর্শগুলো। সেটা তখন আধো জাগরণ আধো তন্দ্রার মধ্যখানে এমন অবস্থায় রয়েছে। শরীরটা ভীষণ রকম অবশ লাগছে তার, কিন্তু এর মাঝেও নিজের সমগ্র শরীরে এরিসের লাগামহীন স্পর্শ টের পাচ্ছে সে। এরিসের তার কোমর জোড়া শক্তভাবে আঁকড়ে ধরে একে একে অধর যুগল, গলা, ঘাড়, বুক এবং সর্বাঙ্গে এরিসের মাতাল করা স্পর্শগুলো তীব্রভাবে অনুভব করতে পারছে সে। তবে এরিসের আজকের স্পর্শে ছিল না কোনো হিংস্রতা, পৈশাসিকতা, ছিল শুধু নির্বিশেষ
উন্মাদনা, তীব্র আকুলতা আর ভালোবাসার পরশ। সে তার নিঃশ্বাস প্রচণ্ড ঘন হতে লাগলো। এরিসের স্পর্শ সে তার কাছে নতুন। এর আগে এরিস কখনো এতটা গভীর মোলায়েমভাবে তাকে ছোঁয়নি। একটা পর্যায়ে সেও নিজের অজান্তে এরিসের উন্মুক্ত বক্ষপিঞ্জর ও পিঠে নিজের উন্মাদনার ছোঁয়াগুলো দিতে লাগলো। সেটা একান্তই ঘোরের বশে নাকি স্বেচ্ছায়, সেটা নিজেও বলতে পারল না শ্বেতা। অ্যাড্রিয়ানো প্যালেসের মূল সীমানা থেকে সামান্য একটু দূরে অবস্থিত নয়নাভিরাম টেরেসে বসে ঘণ্টাখানেক ধরে একটানা ড্রিঙ্কস করে যাচ্ছে এরিস। আজ যেন দুনিয়ার সমস্ত ড্রিঙ্কস সে একাই শেষ করে ফেলবে বলে পণ করেছে। এত অ্যালকোহল, হুইস্কি পান করেও যেন আজ তার নেশা হচ্ছে না। বুকের ভেতরটা প্রচণ্ড রকমভাবে জ্বলছে, চোখ দুটো রক্তলাল হয়ে আছে। স্ট্রেতে অগণিত সিগারেটের টুকরা পড়ে রয়েছে। 15তম বারের মতো আরও একটা সিগারেট হাতে নিল এরিস। এতেও কাজ না হয় অ্যালকোহলের কয়েকটা বোতল টি টেবিলের সাথে প্রচণ্ড জোরে আঘাত করল সে। ঝনঝন করে টেবিল সহ বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল। তারপর ভাঙা কাঁচগুলো নিজের শক্ত হাতের মুষ্টিতে চেপে ধরল এরিস। মুহূর্তে ক্ষতবিক্ষত হয়ে গেল তার দুটি হাত। তার ওপর আবার ওয়াইন ঢেলে দিল সে। প্রচণ্ড রকমভাবে জ্বলে উঠল হাত দুটো। অথচ তার মুখে নির্মম এক পৈশাচিক হাসি, যেন এতে প্রচণ্ড তৃপ্তি পেয়েছে সে। ফারহান এরিসের কাছেই দাঁড়িয়েছিল। এরিস যখন টেরেসে একান্ত সময় কাটায় তখন কোনো গার্ড তার আশেপাশে থাকে না। কেবল ফারহানেরই অনুমতি থাকে তার আশেপাশে থাকার। এতক্ষণ যাবৎ এরিসের সব কার্যকলাপ বাধ্য হয়ে নীরবে সহ্য করছিল ফারহান, কিন্তু এই মুহূর্তে আর চুপ করে থাকতে পারল না সে। দ্রুত ছুটে এসে বিনা অনুমতিতে এরিসের হাত চেপে ধরে সে ব্যস্ত কণ্ঠে বলতে লাগল, এটা কি করলেন স্যার? কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন? এরিস ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তাচ্ছিল্য হেসে বলতে লাগলো, যার জীবনটা আত্মপন্ত কষ্টময়, তার আবার নতুন করে কষ্ট পাবার কি আছে? এরিসের কথা শুনে ফারহান ভীষণ অবাক হলো। যে মানুষটাকে শুরু থেকে নির্মমতার পাথার রূপে সে দেখে এসেছে, তার মুখে এরকম দুর্বলতার কথা শুনে সে প্রচণ্ড অবাক হয়ে গেল। এরিস কখনো নিজের ভেতরের কথা কাউকে বলে না। আজকে এভাবে খুলে বলাতে হয়তো ফারহান প্রচণ্ড অবাক হলো। তবে সে এতটুকু বুঝতে পেরেছে এরিস প্রচণ্ড ড্রাঙ্ক হয়ে গিয়েছে। না হলে এভাবে নিজের দুর্বলতার কথা কারোর সামনে প্রকাশ করত না সে। তুমি কি আমার ঘৃণা করো ফারহান? এরিস শ্রাগ করে তাচ্ছিল্য হেসে আবারও বলতে লাগলো, আমার জীবনে সে সবগুলো প্রিয় নারী আমাকে মন থেকে চায়নি। আমার আপন মা আমাকে সে ছোট্ট বয়সে একা ছুড়ে ফেলে দিয়ে চলে গেছে। তার অনুপস্থিতি আর প্রতিকূল পরিস্থিতি আমাকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আর এখন আমার একমাত্র এডিকশন আমার ভালোবাসা। এতটুকু বলে থমকে গেল এরিস। ফারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনছিল। তার এই মুহূর্তে এরিসকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি কি শ্রেতা ম্যামকে সত্যিই ভালোবাসেন স্যার? কিন্তু মুখে জিজ্ঞেস করার সাহস আর হলো না ফারহানের। এদিকে এরিস মুহূর্তেই নিজেকে সামলে নিল। নিজের হুঁশ এখনো পুরোপুরি হারায়নি সে। এতক্ষণে ঝোঁকের বশে ফারহানকে নিজের মনের অজানা সব কথা বলে দিচ্ছিল সে। সম্বিত ফিরে পেতে এরিস
শক্ত কণ্ঠে ফারহানের উদ্দেশ্যে আদেশ ছুড়ল। তোমাকে আমি যে লোকটাকে খুঁজে বের করতে বলেছিলাম তার ব্যাপারে কোনো ডিটেলস জানতে পেরেছ? জি স্যার, অনেক কিছুই জানতে পেরেছি। লোকটি এত বছর ধরে আমাদের চোখের আড়ালে থাকতে পেরেছে কারণ শক্তিশালী কেউ একজন তাকে সর্বদা প্রোটেক্ট করেছে আর এখনও করছে। আর সেই কেউ একজন হয়তো চায় না সেই লোকটা আমাদের কাছে ধরা পড়ুক, কিন্তু এবার খুব শীঘ্রই তাকে ধরে ফেলবো মনে হচ্ছে। এরিস আবারও একটা সিগারেট ধরিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পৈশাসিক হাসি দিয়ে বলল, এরিসের হাত থেকে তার শিকার কখনো পালাতে পারে না, তা সে যত ধরতে হোক না কেন। এবার চুনোপুরিটাকেও ধরবো আর রাঘব বলটাকেও ধরবো। বলেই চোখ মুখ শক্ত করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল এরিস। অন্ধকার হলঘর থেকে বেশ জোরে জোরে ইটালিয়ান ভাষায় গানের কলিগুলো ভেসে আসছিল এরিসের কানে। সেই সাথে পায়েলের ঝংকারে শব্দধ্বনিও ভেসে আসছিল। সেটা এই প্যালেসে আসার পর থেকে এরিস অন্দরমহলে সমস্ত মেল গার্ডদের আসা যাওয়া নিষিদ্ধ করেছে। শুধুমাত্র ফিমেল স্টাফরা থাকতে পারবে। ফিমেল স্টাফদের সে তাকে বিয়ের দিনই এই বাড়িতে নিয়ে এসেছিল এরিস। এর আগে এই প্যালেসের কোথাও মেয়েদের কোনো চিহ্নই ছিল না। এরিস অনেকক্ষণ যাবৎ প্যালেসের সদর দরজার সিঁড়ির কাছে চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে প্রবেশ করল হল ঘরে। আবছা হলদে আলোয় ডার্ক রেড ভেলভেটের ট্যাসেল ড্রেস পরিহিতা ছিমছাম গড়নের এক সুন্দরী তরুণীকে অপরূপ অঙ্গভঙ্গিতে ট্যারেন্টেলা নাচে নৃত্যরত অবস্থায় দেখে কয়েক মুহূর্তে থমকে দাঁড়ালো এরিস। তরুণীর দেহের আকার আকৃতি এবং গায়ের মিষ্টি ঘ্রাণে তার বুঝতে একটু বাকি রইল না মেয়েটি আসলে কে। এরিস তরুণীটির কাজে একটুও বাধা দিল না। অতি সন্তর্পণে কাউচে পায়ের উপর পা তুলে বসে নেশাক্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো তরুণীর মনোমুগ্ধকর নৃত্য। প্রায় অনেকক্ষণ যাবৎ সমগ্র হলরুমের খোলা জায়গায় জুড়ে নৃত্য শেষে এরিসের ঠিক সামনাসামনি সেন্টার টেবিলের কাছে ফ্লোরে ধপ করে বসে পড়ল শ্বেতা। তখনই অটোমেটিক রুমের বাল্বগুলো জ্বলে উঠল। তাতে এরিসের নজরে পড়ল ব্রাউন ব্যাংস হেয়ার কাটের এক অপরূপা সুন্দরী তরুণী। চুলগুলো এলোমেলো করে কাউচের সামনের সেন্টার টেবিলটায় মাথা গুজে বসে রয়েছে। ধীরে ধীরে মাথা তুলল সে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ড্রিঙ্কস করেছে সে। মনের ব্যথা ভুলতে বার কাউন্টারে যত অ্যালকোহল পেয়েছে সব পান করেছে সে। তা এরিস কিংবা কোনো গার্ড না থাকায় কাজটা সহজ হয়েছে তার জন্য। আর ফিমেল স্টাফরাও তাকে কোনোরূপ বাধা দিতে পারেনি। চোখ দুটো প্রচণ্ড জ্বালা করায় সেগুলো ঠিক মতো খোলা রাখতে পারছে না শ্বেতা। উঠতে গিয়েও বারবার টলতে টলতে পড়ে যাচ্ছে। এতক্ষণ এক নাগারে ডান্স করেছে কিভাবে কে জানে। এরিস তবুও ঘোর লাগা দৃষ্টিতে সে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে তার এই রূপ তার কাছে নতুন। সে তা অনেক কষ্টে টলতে টলতে একেবারে এরিসের কোলে গিয়ে সোফায় বসে পড়ে সোফায় দু পা ছড়িয়ে বসলো আর লতার মতো কোমল দুই হাত দিয়ে এরিসের গলা জড়িয়ে ধরল। এরিস তাতে বাধা দিল না। তার দৃষ্টি এখনো অবিচল স্থির। সে তার সেভাবে বসে থেকে এরিসের দিকে চোখ পিট পিট করে তাকিয়ে জড়ানো কণ্ঠে বলতে লাগলো, মিস্টার এরিস অ্যাড্রিয়ানো, দ্য মোস্ট হার্টলেস অ্যান্ড ক্রুয়েল মাফিয়া কিং। সে তার মুখে হার্টলেস ক্রুয়েল শব্দ দুটো যেন এরিসের বুকে তীক্ষ্ণভাবে আঘাত করল। তবুও সে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমায় হার্টলেস ক্রুয়েল মনে হলে কেন তোমার?
কারণ তুমি সব সময় আমার উপর অত্যাচার করো। সে তার মুখে প্রথমবারের মতো তুমি ডাক শুনে বাঁকা হাসলো এরিস। এদিকে নেশার ঘরে সে তা কি বলছে না বলছে সে নিজেও জানে না। এরিস প্রশ্ন করলো, এর জন্য ঘৃণা করো আমায়? প্রচন্ড। এই কথাটা এরিসের বুকে প্রচন্ড ভাবে গিয়ে বিঁধল। তবু আগের মতো নির্লিপ্ত থেকে সে তাকে আরো নিজের কাছে টেনে নিয়ে এরিস ডিপ হাস্কি ভয়েসে জিজ্ঞেস করলো, আমায় ভালোবাসো না? এই প্রশ্নে শ্বেতা বেশ থমকালো। ডাগর ডাগর অক্ষি যুগল নিয়ে এরিসের পানে নিরন্তর তাকিয়ে রইল সে। তার নিয়ন্ত্রণহীন মস্তিষ্কেও এই প্রশ্নটা বারবার আঘাত করছে। সে কি সত্যি এরিসকে ভালোবাসে? পরক্ষণে শ্বেতা দ্রুত মাথা নাড়িয়ে জবাব দিল, একদম ভালোবাসি না তোমায়। এরিস মৃদু হেসে বলল, আমার কাছে তো তোমায় ঘৃণা করার কারণ আছে। তোমার কাছেও কি আমি ঘৃণা করার সেরকম কোনো কারণ আছে? হ্যাঁ, অনেক কারণ আছে। কারণ তুমি জোর করে আমার নিজের কাছে আটকে রেখেছো। আমার মা, বাবা, বোনের কাছেও আমায় যেতে দিচ্ছ না। তুমি মানুষটা ভীষণ খারাপ। এরিস শীতল স্বরে প্রশ্ন ছুড়ল। মুক্তি চাও আমার থেকে? শ্বেতা এবার উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চাই। মুহূর্তে এরিসের শান্ত শিষ্ট চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করল। সে তার মন প্রাণ দিয়ে চাওয়া এই ইচ্ছেটাই সে কোনোদিন পূরণ করতে পারবে না, কোনো কিছুর বিনিময়েই না। এরিস সে তার দুই গাল শক্ত করে চেপে ধরে তার মুখের কাছে নিজের মুখ নিয়ে হিসিয়ে বলে উঠল, এত শখ তোমার আমার কাছ থেকে মুক্তি পাওয়ার? এত ইচ্ছে আমাকে ছেড়ে চলে যাওয়ার? এ জীবনে তোমার এই ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না। আজকের স্নোফলের এই ওয়েদারটা ভীষণ রোমান্টিক, তাই না সুইটহার্ট? পরক্ষণে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সে তার দুই কানের লতিতে আলতো করে জিভ ছুঁয়ে দিল এরিস। শিহরণে কেঁপে উঠল শ্বেতা। মুহূর্তেই তার হৃদস্পন্দন গতি হারালো। এরিস তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, এজন্য হয়তো দুজন একসাথে ড্রাঙ্ক হয়েছে। চলো আজকের রাতটা দুজন মিলে উপভোগ করা যায়। বলে সে তাকে পাজা কোলা করে কোলে তুলে নিল এরিস। এরিস কি বলল সেটা বুঝতে সে তার মাতাল মস্তিষ্কের কয়েক মুহূর্ত সময় লাগলো। যখন বুঝতে পারলো তখন হাত পা ছোড়াছুড়ি করে এরিসের কাছ থেকে ছাড়া পেতে চাইল, কিন্তু এরিসের শক্ত বাহুবন্ধনী থেকে মুক্তি মেলা কি এতই সহজ? এরিস সে তার কপালে ঠোঁট ছুঁয়ে হাসকি স্বরে বলে উঠল, Tonight is just for you and me. It will be the happiest moment ever, sweetheart. মাত্রই কফি শপ থেকে বাসায় এসে মা ফেদেরিকা ফিউরে এর সাথে ফারহানকে দেখে প্রায় চমকে উঠল ভ্যালেরিয়া। ফারহান কি সুন্দর তাদের ড্রয়িং রুমে বসে তারই মায়ের সাথে দিব্যি চা খেতে খেতে আলাপ জুড়ে দিয়েছে। দুজন কি সুন্দর হেসে হেসে কথা বলছে। ভ্যালেরিয়া দেখল সোফার এক জায়গায় কিছু শপিং ব্যাগ দেখা যাচ্ছে। ভ্যালেরিয়াকে দেখা মাত্রই তাদের দুজনের কথা থেমে গেল। ফেদেরিকা কিছু বলার আগে ফারহান একগাল হেসে ভ্যালেরিয়ার উদ্দেশ্যে বলে উঠল, আরে সোনারিটা যে, আসুন আসুন বসুন, আপনারই প্রতীক্ষায় ছিলাম আমরা। ভ্যালেরিয়া কাঁধের ব্যাগটা সোফার এক পাশে রেখে ফারহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি হঠাৎ এখানে? আমার বাসার ঠিকানা পেলেন কি করে? নাকি আমাকে ফলো করেছেন? ফারহান আবারও চায় এক চুমুক দিয়ে স্মিত হেসে বলল, যাকে অহর্নিশ আমার কল্পনায় জগতে বিচরণ করতে দেখি সে আমার স্বপ্নচারী। তার বাসার ঠিকানা খুঁজে বের করা কি এতই কঠিন কোনো কাজ? ভ্যালেরিয়া কিছু বলার আগে ফেদেরিকা মুচকি হেসে বললেন, ছেলেটা ভীষণ মিষ্টি রে মা। বাসায় ওই শপিং ব্যাগগুলো নিয়ে আসতে আমার অনেক কষ্ট হচ্ছিল।
হঠাৎ রাস্তায় ওর সাথে আমার দেখা হয়ে যায়। পরে ও ব্যাগ সহ আমাকে বাসায় পৌঁছে দিল। আমিও তাকে চায়ের অফার করলাম। তারপর দুজনে মিলে আড্ডায় মেতে উঠলাম। বলে একগাল হাসলেন ফেদেরিকা। ভ্যালেরিয়া অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল। তার মা স্বভাবতই বেশ সহজ সরল আর মিশুক স্বভাবের। অপরদিকে ভ্যালেরিয়া তার উল্টো স্বভাব পেয়েছে। মেয়েটা ভীষণ রাগী আর একরোখা স্বভাবের, তবে ক্ষেত্র বিশেষে খুব কোমল আর মিশুকও হয়ে ওঠে। ভ্যালেরিয়া কিছুটা উঁচু আওয়াজে মায়ের উদ্দেশ্যে বলল, ও তোমার সামনে তোমার মেয়েকে পছন্দ করার কথা বলছে আর তুমি চুপ করে বসে আছো কেন? ফেদেরিকা মৃদু হেসে বললেন, ফরহান আমাকে তোর ব্যাপারে সব কথা বলেছে। ও তোকে অনেক পছন্দ করে, ভালোবাসে, বিয়েও করতে চায়। আমিও ভাবলাম এত ভালো একটা ছেলে তোর সাথে বিয়ে দিলে মন্দ হয় না। ভ্যালেরিয়া কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। হাঁ হয়ে ফারহানের দিকে তাকাতেই দেখল সে মুচকে মুচকে হাসছে। ভ্যালেরিয়া তার দিকে আঙ্গুল উঁচিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, সত্যি করে বলুন, আমার মায়ের ওপর কি কালা জাদু করেছেন আপনি? মা এক কথায় দেখি আপনার এত ভক্ত করে ফেললেন। ফারহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সে তো প্রথম দেখায় সবাই আমার ভক্ত হয়ে যায়, শুধু আপনি আমার ভক্ত হচ্ছেন না। আপনাকে পটানোর এত চেষ্টা করছি, অথচ আপনিই পড়ছেন না। ভ্যালেরিয়া কিছুটা অহংকারী ভঙ্গিতে বলল। এই ভ্যানোলিয়াকে পটানো এত সহজ না। ফেদেরিকা কিছুটা বিরক্ত হয়ে বললেন, উফ, তোরা কি শুরু করলি? থাম এবার। ফারহান উঠে দাঁড়াতে দাঁড়াতে ফেদেরিকার উদ্দেশ্যে বলল, আজ আমি তবে আসি মা, আরেকদিন আবার আসবো। ফেদেরিকা হাসি মুখে বললেন, ঠিক আছে বাবা। তারপর ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে আদেশ ছুড়লেন, যা তো ভ্যালেরিয়া মা, ফারহানকে একটু সামনে অবধি এগিয়ে দিয়ে আয়। ভ্যালেরিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, উনি কি কচি খোকা নাকি যে ওনাকে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে? ফেদেরিকা অসন্তোষী সুরে বললেন, বেশি কথা না বলে যেটা বলছে সেটা কর। সকালের মিষ্টি আলোয় ভ্যালেরিয়াদের ছোট্ট একতলা বাড়ির সামনের রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে চলেছে ভ্যালেরিয়া ও ফারহান। তাদের মধ্যেখানে হালকা দূরত্ব। অনেকক্ষণ যাবৎ কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে ফারহান বলল, আপনি আমাকে একদমই অপছন্দ করেন না, তাই না সোনারিটা? ভ্যালেরিয়া ফারহানের দিকে তাকাতেই সে তড়িঘড়ি করে বলে উঠল, প্লিজ সোনারিটা, নামটা ডাকতে আমায় মানা করবেন না, ওটা আমি ছাড়তে পারবো না। ভ্যালেরিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তবে আমি আপনাকে অপছন্দ করি না। পছন্দও তো করেন না? তার নিষ্ঠুরতার কিছু কারণ রয়েছে। আমার লাইফে অনেক লক্ষ্য রয়েছে আর আমার জীবনটা এতটা আনন্দপূর্ণ নয়, তাই আমি চাই না আমার এই জীবনে অন্য কাউকে জড়াতে। ফারহান ভ্যালেরিয়ার দিকে ঘুরে দাঁড়িয়ে তার হাত দুটি আলতোভাবে ধরল। ভ্যালেরিয়া তার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হলো। ফারহান গভীর স্বরে বলতে লাগলো, আপনার জীবন যেমনই হোক, আমি আপনার জীবনের সাথে জড়াতে চাই। আপনার জীবন দুঃখময় হলে সেটাকে আনন্দে পরিপূর্ণ করে তুলব আমি, আর আপনার জীবনের লক্ষ্য পূরণ করতেও সাহায্য করব। শুধু আপনি আমার পাশে থাকলেই হবে। আর ভালোবাসা, সেটা না হয় ধীরে ধীরেই আমার প্রতি আপনার মনে সৃষ্টি হলো। বলে মুচকি হেসে সোজা ঘুরে দ্রুত পায়ে চলে গেল ফারহান। পেছনে ফেলে গেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ভ্যালেরিয়াকে। অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো সে। হৃদয়টা খুব জোরে স্পন্দিত হচ্ছে না? ইহান চলে গেছে আজ 3 দিন হতে চলল। এই 3টা দিন প্রচণ্ড বিষণ্ণ আর একাকিত্বের মাঝে কেটেছে শুভ্রার। আর্ট এক্সিবিশনে যাওয়ার কথা থাকলেও সে যায়নি। গত কয়েকদিনের প্রচণ্ড মানসিক ধাক্কায় তার কোনো আর্টও কমপ্লিট করা হয়নি। এখনো আগের মতো সারাক্ষণ ঘরের মাঝে বন্দি হয়ে থাকে সে। রায়ানও এখন শুভ্রার আশেপাশে আর ঘেঁষে না।
যতটা সম্ভব নিজেকে শুভ্রার কাছ থেকে আড়াল করে রাখে, না হলে কষ্টগুলো যে আবারও বুক চিরে বেরিয়ে আসবে।